হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমসিস ক্লাসেস। হ্যাঁ, আজকে আমার ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে আমার ভিডিওটা কী নিয়ে। তোমরা যারা ডাব্লিউবিসিএস এক্সাম দিতে চলেছো, বিশেষ করে এবছর যারা ফর্ম ফিল আপ করবে, যারা একদম বিগিনার্স, তাদের অনেক ধরনের কোয়ারিজ থাকে ডাব্লিউবিসিএস সংক্রান্ত। বা ধরো যারা এবছর পরীক্ষা হয়তো দেবে না, অলরেডি যারা ডিসাইড করেছো যে পরবর্তীকালে ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবে, তো এই পরীক্ষা দেওয়ার আগে পরীক্ষা সংক্রান্ত তোমাদের নানা ধরনের প্রশ্ন মাথায় আসে। যেমন গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ার, বিশেষ করে যারা গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ার স্টুডেন্ট, যারা বা থার্ড ইয়ারে যারা পড়ছো, তারা কি এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে? তো এই কোয়ারিজটা কিন্তু তোমাদের বেশিরভাগ থাকে। নেক্সট হচ্ছে অপশনাল সাবজেক্ট, যে ডাব্লিউবিসিএস যে অপশনাল সাবজেক্টটা নিতে হয় গ্রুপ এ আর বি এর জন্য, সেটা কি বাংলায় লেখা যায়? এছাড়া গ্রুপ, যে ডাব্লিউবিসিএস এর যে এ বি সি ডি চারটে গ্রুপ আছে, এই গ্রুপ সংক্রান্ত তোমাদের অনেক প্রশ্ন থাকে। যেমন এই চারটে গ্রুপের জন্য কি আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে, নাকি একসাথেই করা যায়? বা একসাথে ফর্ম ফিল আপ করা গেলেও এই যে ABCD এই চারটে গ্রুপের যে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ দিতে হয়, সেই ইন্টারভিউটাও কি তোমাদের এই আলাদা আলাদা করে দিতে হবে, না একসাথে দিতে পারবে? তো এইরকম যাবতীয় যে প্রশ্নগুলো খুব তোমাদের মাথায় ভিড় করে, যে প্রশ্নগুলো নিয়ে তোমরা খুব ভাবনা চিন্তা করো, সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি মধুমিতা চলে এসেছি তোমাদেরই চ্যানেল এমসিস ক্লাসে। সো আজকে ডাব্লিউবিসিএস এক্সাম রিলেটেড যে কোয়ারিজগুলো, সেই কোয়ারিজগুলো আমি কিন্তু একটা একটা করে স্টেপ বাই স্টেপ সলভ করার চেষ্টা করব তোমাদেরকে। তোমাদের যে কোয়ারিজগুলো হয় এই সংক্রান্ত, সেই কোয়ারিজগুলোকে যাতে তোমরা বুঝতে পারো, তাতে আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর। তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তা না হলে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো মিস হয়ে যাবে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং তোমরা যারা নতুন পরীক্ষা দিতে চলেছো বা যারা ফর্ম ফিল আপ করতে যাবে, কারণ খুব শীঘ্রই যখন আমাদের এই নোটিফিকেশন বেরোবে, যখন ফর্ম ফিল আপ করতে হয়, তখন কিন্তু এগুলো আমাদের জানতে হয়। যদি আমরা না জানি, এই ভাবনাগুলো যাদের কাছে আসে, যাদের মাথায় আসে, যাদের চিন্তায় আসে, সেইগুলো কিন্তু ক্লিয়ার করে নাও মানে ফর্ম ফিল আপ করার আগেই। সো আজকে আমি ডাব্লিউবিসিএস রিলেটেড এই কোয়ারিজগুলো চেষ্টা করব তোমাদেরকে সলভ করানোর। প্রথমেই চলে আসি তোমাদের যে ফার্স্ট যে কোয়ারিজটা থাকে, যে ধরো এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর ডাব্লিউবিসিএস এক্সাম, যেটা কিন্তু প্রায়শই প্রশ্ন করো যে গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ার বা থার্ড ইয়ারের স্টুডেন্টরা, যে থার্ড ইয়ার চলতে চলতে তোমরা এক্সামের জন্য দিতে পারবে কিনা ডাব্লিউবিসিএস, তাদের জন্য। যদি আমরা ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশনটা দেখি, যদি তোমরা একটু ভালোভাবে দেখো, তো এডুকেশনাল যে কোয়ালিফিকেশন যেটা থাকে, তার যে মিনিমাম কোয়ালিফিকেশন, সেটা কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে। ওখানে পরিষ্কার লেখা থাকে যে আ ডিগ্রি অফ রিকগনাইজড ইউনিভার্সিটি। তার মানে কি বোঝাতে চেয়েছে, যে ডাব্লিউবিসিএস এক্সাম দিতে গেলে তোমার মিনিমাম কোয়ালিফিকেশন, তোমাকে কি করতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে, আর তোমার ডিগ্রি থাকতে হবে, ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে। সেটা তুমি নর্মাল জেনারেল লাইনে করো অথবা আদার স্ট্রিম থেকে আসো। সো ইউ হ্যাভ টু বি গ্র্যাজুয়েট। তো তোমরা যারা হচ্ছে এই গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারে আছো বা থার্ড ইয়ারে আছো, তাদের এই প্রশ্নটা খুব ভাবায় বা খুব তোমরা চিন্তা করো, যে তাহলে যে আমার তো এখন ফাইনাল ইয়ার চলছে, আমি তো থার্ড ইয়ারে পড়ছি, তাহলে কি যদি এটা গ্র্যাজুয়েশন আমার যদি ক্রাইটেরিয়া থাকে, তাহলে কি আমি ফর্ম ফিল আপ করতে পারবো? তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের থাকে।
আমি এই প্রশ্ন এরকম অনেক পেয়েছি, আমাকে অনেকে পার্সোনালি জিজ্ঞাসা করেছে, আমি মেসেজেও পেয়েছি। তো এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু আমার কাছে আসে, বা এগুলো কিন্তু তোমাদের, আমার মনে হয় এগুলো তোমাদের মনের প্রশ্ন আমি আজকে এনেছি। এগুলো তোমাদের কোয়ারিজের মধ্যে থাকে, জেনারেল কোয়ারিজ থাকে ফর্ম ফিল আপ করতে যাওয়ার আগে, অথবা যারা চিন্তা করছো যে ডাব্লিউবিসিএস দেবে তাদের তাদের ক্ষেত্রে বলি, তুমি যখন ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ করবে, তখন ফর্ম ফিল আপের জায়গায় তোমাদের মার্কস লিখতে হয়। তো আমাকে বলেই দিয়েছি যে আমার মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে আমার গ্র্যাজুয়েশন, মানে তোমার ডিগ্রি থাকতে হচ্ছে। তা ওখানে আমার কি হচ্ছে, আমাকে কিন্তু মার্কস ডিটেলস দিতে হচ্ছে, সেই মার্কসের পার্সেন্টেজ দিতে হচ্ছে। তাহলে তুমি যখন যখন আমার ফর্মটা বেরোচ্ছে, যখন আমার নোটিফিকেশন বেরোলো, যখন আমি জবের যেই ডেট থেকে আমার ফর্ম ফিল আপ শুরু হলো, সেই ডেটে এসে তোমার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট না হয়ে তুমি যদি মার্কশিট হাতে না পাও, তাহলে তুমি ফর্ম ফিল আপের সময় ওই যে পার্টিকুলার কলামটা থাকে যেখানে তোমার গ্র্যাজুয়েশনের মার্কস ডিটেলস পার্সেন্টেজ পুরো ক্লিয়ারলি লিখতে হয়, তুমি কি করে লিখবে? তুমি তো লিখতে পারবে না। তুমি মার্কশিট, কারণ তোমার পরীক্ষা যদি না দিয়ে থাকো, তোমার যদি পরীক্ষা না দেওয়া হয়, তুমি মার্কশিট পাওনি, তখনও তোমার হাতে মার্কশিট আসেনি। সো মার্কশিট না পেলে, তোমার মার্কস জানা না থাকলে, তুমি তাহলে ওই কলামটা ফিল করতে পারছো না। তোমার সার্টিফিকেট তুমি না পেতে পারো, তোমার কাছে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট অনেক সময় পরে আসে, ঠিক আছে, সার্টিফিকেট না পেতে পারো, কিন্তু তোমার মার্কশিট দরকার, মার্কস দরকার। তাহলে এটা আমি ক্লিয়ার করতে পারলাম যে আমি যতদিন না গ্র্যাজুয়েট হচ্ছি, গ্র্যাজুয়েশনের আমি মার্কস যতদিন না আমার হাতে পাচ্ছি, ততদিন কিন্তু আমি ফর্ম ফিল আপ করতে পারবো না। কারণ ফর্ম ফিল আপ করার সময় আমাকে ওখানে মার্কস ডিটেল লিখতে হচ্ছে। তাহলে ফর্ম সাবমিশনের যে লাস্ট ডেট, তার আগেও পর্যন্ত যদি আমার কাছে মার্কশিট যদি আমার না পাই গ্র্যাজুয়েশনে, কিন্তু আমি মার্কস যদি না জানা থাকে, তো ওখানে আমি ফর্ম ফিল আপ করতে পারবো না। তবে যে যতদিন না তোমার ফাইনাল ইয়ার কমপ্লিট হয়ে তুমি মার্কশিট হাতে পাচ্ছ, ততদিন তুমি ফর্ম ফিল আপ করতে পারছো না। যখন আমার নোটিফিকেশনটা বেরোচ্ছে, তারপরে যত যত যবে থেকে আমার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বা যবে থেকে ক্লোজ হচ্ছে, ওই ক্লোজিং ডেট বা সাবমিশনের আগে পর্যন্ত যদি তুমি মার্কশিট না পাও, তাহলে গ্র্যাজুয়েশন না হলে বা কমপ্লিট না হলে তুমি ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য তুমি ফর্ম ফিল আপ করতে পারছো না। এটা আশা করি ফার্স্ট পয়েন্টটা আমি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে যারা গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ার স্টুডেন্ট বা থার্ড ইয়ারে পড়ো, তারা কিন্তু পরীক্ষা জন্য অ্যাপ্লাই করতে পারবে না এই বছর, যতদিন না তুমি গ্র্যাজুয়েট হচ্ছ। ক্লিয়ার হলো? নেক্সট, অপশনাল সাবজেক্ট। এই অপশনাল সাবজেক্ট নিয়ে কিন্তু তোমাদের কোয়ারিজ থাকে। যদিও আমি আমার যে ডাব্লিউবিসিএস এর মেন্সের যে সিলেবাস সংক্রান্ত যে আমি ডিটেল যে ভিডিওটা করেছি, সেই ভিডিওতে কিন্তু আমি ডিটেল, মানে আমি কিন্তু বলে দিয়েছি যে আমার কম্পালসারি সাবজেক্টের সঙ্গে সঙ্গে অপশনাল সাবজেক্ট কি, কীভাবে পরীক্ষা হয়, কিভাবে আসে, ডিটেল পড়ে দিয়েছি। যদি কেউ ভিডিওটা না দেখে থাকো, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিও, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তাও আমি এই, যেহেতু এইগুলো একটা তোমাদের জেনারেল কোয়ারিজ থাকে যে ডাব্লিউবিসিএস এক্সাম সংক্রান্ত, তাও আমি এই প্রশ্নটাও যেহেতু থাকে, তাও এই প্রশ্নটা আমি এখানে এনেছি। যেমন অপশনাল সাবজেক্ট, এবার অপশনাল সাবজেক্ট সংক্রান্ত তোমাদের যেটা থাকে যে কোন ল্যাঙ্গুয়েজে দেবে। প্রথমে একটা কথা তোমাদেরকে ক্লিয়ার করে দিই, যখন তোমরা ফর্ম ফিল আপ করছো, খুব রিসেন্টলি তোমরা ফর্ম ফিল আপ করতে যাবে, ঠিক আছে, নোটিফিকেশন বেরোনোর পর, যারা নতুন বিশেষ করে তাদেরকে বলি, ফর্ম ফিল আপ করার সময়তেই কিন্তু তোমাকে অপশনাল সাবজেক্ট চুজ করতে হচ্ছে। তো অপশনাল সাবজেক্ট কি, তার ডিটেল আমি আগেই বলে দিয়েছি, যে আমি মেন্সের যে সিলেবাস মানে ডিটেল দিয়েছি, সেখানে আমাকে পুরো বলে দেওয়া আছে যে আউট অফ 37 তোমাদের একটা অপশনাল সাবজেক্ট চুজ করতে হচ্ছে, তার পেপার কিভাবে হয়, কি ডিটেল আমি বলেছি। তো সেখানে তোমাদের যে অপশনাল সাবজেক্ট নিয়ে যে কোয়ারিজটা বেশি থাকে, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যে কোন ল্যাঙ্গুয়েজে তোমরা দেবে।
বাংলা ভাষায় লিখবে না ইংরাজিতে লিখবে। ঠিক আছে? অপশনাল সাবজেক্টে যখন তোমরা আনসার লিখবে, যারা এ আর বি গ্রুপের জন্য অপশনাল নিচ্ছ, সেক্ষেত্রে কোন ল্যাঙ্গুয়েজে তোমরা অপশনালটা লিখতে পারো। সেক্ষেত্রে বলি, যারা যে ভাষায় কমফোর্টেবল, যদি কেউ বাংলা লেখাতে মানে কমফোর্টেবল হও, সে বাংলাতে লিখবে। যদি কেউ ইংলিশে কমফোর্টেবল হও, সে ইংলিশে লিখবে। তবে সেক্ষেত্রে একটা জিনিস খুব ভালোভাবে ক্লিয়ার করে নাও, যে অপশনাল যখন সাবজেক্ট চুজ করছো, সেই একটা অপশনাল সাবজেক্ট তুমি চুজ করছো, একটা অপশনাল সাবজেক্টে কিন্তু দুটো পেপার থাকছে, পেপার 1, পেপার 2। তুমি যখন যে ল্যাঙ্গুয়েজে লিখবে, এরকম যেন না হয় যে তুমি পেপার 1টা বাংলায় লিখলে, পেপার 2টা ইংলিশে লিখলে, বা পেপার 2টা বাংলায় লিখলে, পেপার 1টা ইংলিশে লিখলে। এরকম করে কিন্তু হবে না। তুমি যে ভাষায় লিখবে, পেপার 1ও সেই বাংলা যদি চুজ করো, পেপার 1-এর প্রতিটা কোয়েশ্চেনের উত্তর বাংলাতে লিখবে, পেপার 2-এরও প্রতিটা প্রশ্নের উত্তর বাংলাতে লিখবে। যদি ইংলিশে লেখো, তাহলে পেপার 1-এর প্রতিটা প্রশ্নের উত্তর ইংলিশে লিখবে, পেপার 2-এর প্রতিটা প্রশ্নের উত্তর ইংলিশে লিখবে। এরকম যেন না হয় যে দুটো ল্যাঙ্গুয়েজ মিক্স করে লিখবে, এরকম কিন্তু হলে হবে না। তাহলে তুমি একটা অপশনাল পেপার থাকছে, চুজ করতে হচ্ছে গ্রুপ এ আর গ্রুপ বি এর জন্য। সেই একটা অপশনাল সাবজেক্টে থাকছে দুটো পেপার, পেপার 1 আর পেপার 2। যেমন যদি তুমি হিস্ট্রি চুজ করো, তাহলে অ্যাজ অ্যান এক্সাম্পল আমি তোমাদের বলছি, বা অ্যানথ্রোপোলজি চুজ করো, বা হোয়াট এভার সাবজেক্ট আউট অফ 37 যে লিস্টটা দেওয়া আছে, তার মধ্যে যে শুধুমাত্র ইংলিশ একটা আছে, সেই ইংলিশটা ছাড়া বাকি যে আর 36টা আছে, সেটা তুমি যে কোনো ভাষায়, যে ভাষায় তুমি কমফোর্টেবল, সেই ভাষাতেই তুমি লিখতে পারো। তবে সেই পার্টিকুলার অপশনাল সাবজেক্টে যে দুটো পেপার 1 আর পেপার 2 থাকছে, দুটো পেপারেই কিন্তু একই ল্যাঙ্গুয়েজে তোমাকে লিখতে হচ্ছে। আইদার তুমি দুটো পেপারই বাংলায় লিখবে, অথবা তুমি দুটো পেপারে ইংলিশে লিখবে। সেটা তোমার উপর ডিপেন্ড করছে, তুমি যেটাতে কমফোর্টেবল সেটাতে লিখবে। বাংলায় কমফোর্টেবল হলে বাংলাতে লিখবে, এটাতে কোনো রেস্ট্রিকশন নেই যে তুমি বাংলায় লিখতে পারবে না, এরকম কিন্তু অপশনাল সাবজেক্টের ক্ষেত্রে রেস্ট্রিকশন নেই। সেক্ষেত্রে তুমি বাংলায় লিখতে পারো, কিন্তু দুটো পেপারই তোমাকে সেম ল্যাঙ্গুয়েজে লিখতে হচ্ছে। ক্লিয়ার হয়েছে? নেক্সট, অপশনাল সাবজেক্ট নিয়ে আর একটা প্রশ্ন থাকে, যে অপশনাল কি এমসিকিউ হয় অর ডেসক্রিপটিভ হয়। এই যে আমি বললাম যে যখনই তোমাকে কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে হচ্ছে, আমাদের লিখতে হচ্ছে খাতায়, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, যখন আমাকে লিখতে হচ্ছে তাহলে নিশ্চয়ই সেটা এমসিকিউ কোয়েশ্চেন আসছে না। এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আমাকে চয়েস করতে হচ্ছে না। চয়েস আমরা কি করে করছি? আমরা টিক করে করছি। তো সেক্ষেত্রে ইংলিশে আসুক বা বাংলায় আসুক, আমাদের কি করতে হচ্ছে? আমাদের শুধু প্রশ্নটা বুঝতে হচ্ছে। এক্ষেত্রে কোনো লেখার ব্যাপার নেই এমসিকিউ হলে। কিন্তু অপশনাল সাবজেক্ট কিন্তু ডেসক্রিপটিভ হয়, অপশনাল কিন্তু এমসিকিউ হয় না। ডেসক্রিপটিভ কোয়েশ্চেন হয়, তোমাকে রীতিমতো খাতা দেবে, সেই খাতাতে তোমাকে রীতিমতো আমরা যেমন লিখতাম আগে প্রশ্নের উত্তর, সেরকম প্রশ্নের উত্তর কিন্তু আমাকে ডেসক্রিপটিভ ওয়েতে কিন্তু আমাকে লিখতে হবে। তাই জন্যেই এখানে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা চলে আসে, যে সে তুমি বাংলাতে লিখবে না ইংরাজিতে লিখবে। তাহলে অপশনাল সাবজেক্ট কিন্তু আমাকে ডেসক্রিপটিভ হচ্ছে, এমসিকিউ হচ্ছে না। যদি তুমি মেন্সের সিলেবাসটা, আবার বলছি, যদি কেউ না দেখে থাকো, আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দেবো, মেন্সের সিলেবাসটা অবশ্যই একবার দেখে নেবে। আগেই আমি তোমার প্রিলিমিনারি সিলেবাসের ডিটেলসও দিয়ে দিয়েছি, মেন্সের সিলেবাসটাও আর একবার দিয়ে দেবো। সেখানে পরিষ্কার করে বলা আছে যে তোমাদের ABCD এই 4টি গ্রুপের জন্য 6টা কম্পালসারি পেপার থাকছে, আর A আর B এর জন্য অপশনাল চুজ করতে হচ্ছে। এই 6টা কম্পালসারি পেপারের মধ্যে প্রথম যে দুটো পেপার, দ্যাট ইজ একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ,
আর একটা হচ্ছে তোমার ইংলিশ। এই দুটো ডেসক্রিপটিভ হচ্ছে, আর বাকি 4টে পেপার, যেমন ধরো জেনারেল স্টাডিজ পেপার 1, জেনারেল স্টাডিজ পেপার 2, একটা আছে আমাদের কনস্টিটিউশন অ্যান্ড পলিটির একটা পেপার আছে, একটা আর একটা হচ্ছে ম্যাথসের পেপার আছে। এই 4টে পেপার হচ্ছে কিন্তু এমসিকিউ হচ্ছে, সেই এমসিকিউটা কিসে আসছে? ইংলিশে আসছে। এমসিকিউটা তোমাকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসছে ইংলিশে, কোনো বাংলায় কোয়েশ্চেন হচ্ছে না, তোমাকে মাল্টিপল চয়েস হিসেবে তোমাকে কি করতে হচ্ছে? অমের শিটে গোল গোল পাকাতে হচ্ছে। সেটা কিন্তু প্রিলিমিনারিতে দুটো ল্যাঙ্গুয়েজেই তোমাকে এমসিকিউ দিতে পারো, যেমন দুটো ল্যাঙ্গুয়েজের প্রশ্ন করে, বাংলা না বুঝতে পারলে ইংরাজি বা ইংরাজি না বুঝতে পারলে বাংলা। কিন্তু এক্ষেত্রে যে 6টা কম্পালসারি পেপারের মধ্যে এই যে 4টে পেপার বললাম, এই 4টে পেপার এমসিকিউতে হচ্ছে, সেটার কিন্তু প্রশ্ন আসছে ইংলিশে। ঠিক আছে, তোমাকে ইংরাজিতেই কিন্তু প্রশ্নটা বুঝতে হবে। কিন্তু অপশনাল সাবজেক্টের ক্ষেত্রে যখন তুমি ডেসক্রিপটিভ প্রশ্নের উত্তর দেবে, সেক্ষেত্রে তোমার চয়েস অনুযায়ী তুমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারো। তুমি যদি বাংলায় কমফোর্টেবল হলে তুমি বাংলাতে লিখবে, ইংরেজিতে কমফোর্টেবল হলে ইংরেজিতে লিখবে। ক্লিয়ার হলো অপশনাল সাবজেক্ট? আশা করি এটা ক্লিয়ার করতে পারলাম যে অপশনাল সাবজেক্ট যেটা তোমাদের প্রশ্ন থাকে যে আমরা বাংলায় কি লিখতে পারবো, বাংলায় কি লেখা যায়, এই প্রশ্নটা অনেকের থাকে। তো এটা আশা করি ক্লিয়ার করতে পারলাম। নেক্সট চলে আসি গ্রুপের ব্যাপারটায়, যেটা অনেকে মনে করো যে যখন ফর্ম ফিল আপ করতে যাও, যে এই যে 4টে গ্রুপ আছে আমাদের ডাব্লিউবিসিএসের, এ বি সি ডি, এই 4টি গ্রুপের জন্য যদি কেউ 4টি গ্রুপ দাও বা যে দুটো গ্রুপ দাও, যা যে কটা গ্রুপ দাও, তার জন্য কি তোমাদের আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে? এই ফর্ম ফিল আপের একটা রিলেটেড কোয়েশ্চেন থাকে। আর একটা থাকে যে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট রিলেটেড কোয়েশ্চেন, মানে এই 4টে গ্রুপে সেই সেম কোয়েশ্চেন, যে ফর্ম ফিল আপ তো করলাম, এবার ফর্ম ফিল আপ করার পর যে পার্সোনালিটি টেস্ট দিতে হয়, যদি আমি 4টে গ্রুপের জন্যই করি, তাহলে 4টে গ্রুপের জন্য কি আমাকে আলাদা আলাদা দিতে হবে কিনা, বা ফাইনাল যে সিলেকশনটা হয় 4টে গ্রুপের, সেটা কিভাবে হচ্ছে, এর ডিটেলসে আমি চলে আসছি এই সংক্রান্ত, যে গ্রুপ এবিসিডির জন্য আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে কিনা, গ্রুপ এবিসিডির জন্য কিভাবে তোমার আলাদা ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট দিতে হচ্ছে কিনা, বা ফাইনাল যে আমাদের যে গ্রুপ সিলেকশনটা হচ্ছে, ঠিক আছে, এবিসিডি যে গ্রুপের যে সিলেকশন প্রসিডিওর, সেটা কিভাবে হচ্ছে, এই ডিটেলসে আমি একটা একটা করে চলে আসছি। খুব মন দিয়ে শুনবে, উইদাউট এনি স্কিপ, তাহলে কিন্তু বুঝতে পারবে না। প্রথম চলে আসছি আমি ফর্ম ফিল আপের ব্যাপারটায়, যে গ্রুপ এ বি সি ডির ফর্ম ফিল আপের ব্যাপারে। তোমার ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন বেরোলো। নোটিফিকেশন বেরোনোর পর তোমার একটা নির্দিষ্ট ডেট থেকে একটা নির্দিষ্ট ডেট পর্যন্ত, স্টার্টিং ডেট টু ক্লোজিং ডেট, তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, করে সাবমিশন করতে হবে। তো যখন তোমরা এই ফর্মটা তুমি নিলে, তোমাদের এবার প্রশ্ন থাকছে গ্রুপের ব্যাপারটা কি করব? তাহলে কি আমি যদি 4টে গ্রুপ দিই, 4টে গ্রুপের জন্য 4টে ফর্ম ফিল আপ করবো, না একটাই ফর্ম ফিল আপ একটাতেই করা যাবে? আমার প্রশ্নের সোজা অ্যান্ড সিম্পল উত্তর, তুমি যটা গ্রুপই দাও না কেন, তোমাকে একটা ফর্মেই সেটা ফিল আপ করতে হচ্ছে। তুমি 4টে গ্রুপের মধ্যে 4টে গ্রুপই দাও, এবিসিডি 4টে গ্রুপই দাও, অথবা দুটো গ্রুপ দাও, অথবা 3টে গ্রুপ দাও, অথবা একটা গ্রুপ দাও, সে তুমি যটা গ্রুপই দাও না কেন, তোমাকে একটা ফর্মই ফিল আপ করতে হচ্ছে। তুমি যখন ফর্ম ফিল আপ করবে, সেই ফর্ম ফিল আপে গ্রুপে একটা কলাম থাকে, সেখানে গ্রুপ এ, বি, সি, ডি, এই 4টে গ্রুপ থাকে। প্রতিটা গ্রুপের পাশে একটা করে চেক বক্স থাকে। গ্রুপ এ এর পাশে একটা বক্স থাকলো, গ্রুপ বি এর পাশে একটা বক্স থাকে, গ্রুপ সি এর পাশে বক্স থাকে, গ্রুপ ডি এর পাশে বক্স থাকে। এবার তুমি তোমার পছন্দ মতো তুমি গ্রুপ চুজ করতে পারো। তুমি যদি মনে করো যে আমি শুধু এ আর বি গ্রুপ দেব, তাহলে তুমি কি করবে? গ্রুপ এর পাশে যে বক্সটা আছে সেখানে টিক দিলে, গ্রুপ বি এর যে পাশে চেক বক্সটা আছে ওখানে তুমি চেক করলে, টিক দিলে, ঠিক আছে? বা তুমি মনে করলে যে না, আমি এ বি এর সাথে আমি ডি দেব, বা এ বি সি ডি আমি 4টে গ্রুপই দেবো, তখন কি করবে তুমি? না, এই 4টে গ্রুপের পাশে প্রতিটা বক্সে তুমি কি করে দিলে? টিক দিয়ে দিলে। তাহলে গেল, বুঝতে পারছো যে তুমি এ বি সি ডি এই 4টে গ্রুপই দাও,
বা দুটো গ্রুপ দাও বা একটা গ্রুপ দাও, যটা গ্রুপই দাও না কেন, তোমাকে ফর্ম ফিল আপ কিন্তু একটাই করতে হচ্ছে। যটা গ্রুপই দাও না কেন তোমাকে আলাদা আলাদা করে কোনো ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। তুমি একটাই ফর্ম ডাউনলোড করবে, একটাই ফর্ম নেবে, সেই একটাই ফর্ম তুমি ফিল আপ করবে, তুমি যে কটা গ্রুপই দাও না কেন। ক্লিয়ার হলো ফর্ম ফিল আপের ব্যাপারটা গ্রুপের? আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট চলে আসছে কি না, গ্রুপ যে এই এবিসিডি এর পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউটা কিভাবে হচ্ছে, বা গ্রুপ সিলেকশন বা ফাইনাল প্রসিডিওর সিলেকশনটা কিভাবে হচ্ছে। এর জন্য তোমাদের এই স্লাইডটা একটু দেখাচ্ছি, যেটা পিএসসির স্লাইড। এটা যদি একটু বুঝতে অসুবিধা হয় আমি একটু বড় করছি, তা নাহলে আমার এটাই স্লাইড এনেছি, তাই দেখাবো একটু পরে। দেখো এখানে এইটার কি হচ্ছে না, আমরা কি জানি যে ডাব্লিউবিসিএস এর মেন্সে কি হচ্ছে, আমাকে কম্পালসারি এখানে হচ্ছে গ্রুপের ডিভিশন, এটা হচ্ছে পেপারের ডিভিশন। তো আমাকে 4টে গ্রুপ আছে, 4টে গ্রুপ যখন আমি কি করছি ফর্ম ফিল আপ করছি, তখন আমি সিলেক্ট করে নিচ্ছি, আমি তখন ডিসাইড করে নিচ্ছি যে পরীক্ষা দেওয়ার আগে মানে প্রিলিমিনারি দেওয়ার আগেই আমি কিন্তু সেটা সিলেক্ট করে নিচ্ছি। যদি আমি প্রিলিমিনারিতে স্ক্রিনিং টেস্টে যদি আমি সিলেক্টেড হই, তখন আমি মেন্সে অ্যাপিয়ার করব, এবার মেন্সে পরীক্ষা দেবো, তখন আমার গ্রুপের ব্যাপার আসছে। এইবার মেন্সে তুমি যে কটা গ্রুপই দাও না কেন, সে যে গ্রুপই দাও না কেন, ওয়েদার ইট ইজ এ বি সি অর ডি, তোমাকে 6টা কম্পালসারি পেপার কিন্তু প্রতিটা গ্রুপের জন্যই দিতে হচ্ছে। 6টা কম্পালসারি পেপার কি কি আছে, যেমন পেপার 1 এখানে ল্যাঙ্গুয়েজ একটা যেটা আছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি যেটা থাকে সেইটা থাকছে। পেপার 2 ইংলিশ থাকছে। পেপার 3 জেনারেল স্টাডিজ 1 থাকছে, যেটা হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি। জেনারেল স্টাডিজ 2 থাকছে, যেটা হচ্ছে সায়েন্টিফিক মানে সায়েন্স, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, তার সাথে জিকেসি এইগুলো থাকছে। পেপার 5 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইকোনমি ইন্ডিয়ান ইকোনমি যেটা থাকছে। আর পেপার 6 হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং। ঠিক আছে, তাহলে এই 6টা হচ্ছে কম্পালসারি পেপার। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, আমি এই স্লাইডটাও আমার এনেছি, এই যে একটুখানি আমার নিজের হাতে করে লেখা, যাতে একটু বড়, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেটার জন্য। তার মানে এই যে 6টা ল্যাঙ্গুয়েজ পেপার, ইংলিশ পেপার, জেনারেল স্টাডিজ পেপার 1, জেনারেল স্টাডিজ পেপার 2, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর ইন্ডিয়ান ইকোনমি, আর হচ্ছে এরিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং। এই যে 6টা, এই 6টা হচ্ছে কম্পালসারি পেপার। সেটা তুমি যে কটা গ্রুপই দাও না কেন, ওয়েদার ইট ইজ এ অর বি অর সি অর ডি অর পুরো এ বি সি ডি, এই 4টে গ্রুপের জন্যই তোমাকে এই কম্পালসারি 6টা পেপার দিতে হচ্ছে। নেক্সট হচ্ছে অপশনাল পেপার। অপশনাল পেপারের ব্যাপারটা কখন আসছে না, অপশনাল পেপারের ব্যাপারটা আসছে কখন না, যখন আমি গ্রুপ এ আর গ্রুপ বি চুজ করেছি। ধরো তুমি ফর্ম ফিল আপ করার সময় কি করেছো, যে গ্রুপ এ আর গ্রুপ বি চুজ করেছো, অথবা 4টে গ্রুপই চুজ করেছো, মানে যে গ্রুপই চুজ করে থাকো না কেন তার মধ্যে গ্রুপ এ অথবা গ্রুপ বি আছে। যদি তুমি গ্রুপ এ অথবা গ্রুপ বি অথবা দুটোই সিলেক্ট করো, তাহলে তখনই তোমাকে অপশনাল সাবজেক্ট চুজ করতে হচ্ছে। গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এর জন্য কোনো অপশনাল সাবজেক্ট তোমাকে চুজ করতে হয় না, কারণ গ্রুপ সি আর ডি এর কোনো অপশনাল পরীক্ষা হয় না। শুধুমাত্র গ্রুপ এ আর গ্রুপ বির অপশনাল পরীক্ষা হচ্ছে। তাহলে এবার তাহলে গ্রুপ এ আর গ্রুপ বি যখন চুজ করছো, তোমার অপশনাল পেপার কততে হচ্ছে, তুমি একটা, আগেই বলেছি তুমি অপশনালের ডিটেলসে, যে একটা অপশনাল সাবজেক্ট চুজ করছো, তার দুটো পেপার থাকছে, পেপার 1 অ্যান্ড পেপার 2। পেপার 1 200, পেপার 2 200, তাহলে 200 প্লাস 200 400। তাহলে 400 হচ্ছে যে তোমার গ্রুপ এর জন্য হলে 400, গ্রুপ বি এর জন্য হলো 400, কারণ তুমি যদি গ্রুপ আর এ গ্রুপ বি দুটো দাও, তাহলে তুমি অপশনাল সাবজেক্ট চুজ করলে। এটা গেল অপশনালের ব্যাপার, আর গ্রুপ সি আর ডি এ চুজ করতে হচ্ছে না। এইবার তোমাদের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে এই যে এখানে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, এইটা কিভাবে হচ্ছে, এটা তো অপশনাল হলো, তুমি কম্পালসারি পরীক্ষা দিলে, তুমি এবিসিডি চুজ করলে, তুমি 6টা কম্পালসারি পেপার দিলে,
পুরো 4টে গ্রুপের জন্য তুমি আর এবিসিডি চুজ করে থাকলে এ আর বিও আছে তার মধ্যে তুমি অপশনালও দিলে 4 দিন পরীক্ষা হলো, তোমার লেখা পরীক্ষা কমপ্লিট হয়ে গেল। নেক্সট হচ্ছে পার্সোনালিটি টেস্ট। তুমি যদি একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে পার্সোনালিটি টেস্টে কি দেখবে যে পার্সোনালিটি টেস্টের কিন্তু প্রতিটা গ্রুপে আলাদা 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 মার্কস থাকছে। কি কি মার্কস থাকছে আলাদা আলাদা? যেমন গ্রুপ এর থাকছে কত? 200। গ্রুপ এর জন্য পার্সোনালিটি টেস্টে থাকছে 200 মার্কস। গ্রুপ বিতেও থাকছে 200 মার্কস। তার মানে এ আর বি এর টোটাল মার্কস কিন্তু সমান, মানে 1800 করে। গ্রুপ এতেও 1800, গ্রুপ বিতেও অপশন, মানে কম্পালসারি 6টা পেপার প্লাস অপশনাল পেপার 400 প্লাস হচ্ছে পার্সোনালিটি টেস্ট 200 নিয়ে হচ্ছে গ্রুপ এতে 1800, গ্রুপ বিতে 1800। তার মানে গ্রুপ এ যে পরীক্ষা দিচ্ছে সেও 1800তে পরীক্ষা দিচ্ছে, গ্রুপ বিও 1800তে হচ্ছে। গ্রুপ সিতে কি হচ্ছে দেখো, পার্সোনালিটি টেস্টের মার্কসটা কিন্তু হচ্ছে 150, 150, আর গ্রুপ ডিতে থাকছে 100। ঠিক আছে, এবার যে ক্যান্ডিডেটটা, যেটা তোমাদের প্রশ্ন থাকছে যে এ বি সি ডির জন্য আলাদা করে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ দিতে হয় কি না। তো এই প্রশ্নটা কখন আসছে, ধরো একজন ক্যান্ডিডেট সে কি করলো, গ্রুপ এ বা গ্রুপ বি এর পরীক্ষা দিয়েছে 4টি গ্রুপ, সে হয়তো 4টি গ্রুপেই, ধরো সে কি করেছে না 4টি গ্রুপের জন্য ফর্ম ফিল আপ যখন করেছিল সে 4টি গ্রুপের জন্যই সে সিলেক্ট করেছিল। ঠিক আছে, ওখানে টিক দিয়েছিল যে আমি 4টি গ্রুপের জন্যই পরীক্ষা দেব। খুব ভালো কথা। এবার সে 4টি গ্রুপের জন্য পরীক্ষা দিয়েছে, সে তার মানে সে অপশনালেরও পরীক্ষা দিয়েছে। এবার সে কি করলো, যেহেতু সে এ আর বি গ্রুপ দিয়েছে, সে কি করলো প্রথমে এ মানে ইন্টারভিউ কল পেল এ এর জন্য অথবা বি এর জন্য। এবার সে ইন্টারভিউ দিল, সে ক্যান্ডিডেটটা হয়তো কি হলো, সে সিলেক্ট হলো না ইন্টারভিউতে, মানে তার কাট অফ মার্কসটা হয়তো সে ক্লিয়ার করতে পারলো না। তার মানে কি হলো, যখন ধরো এর ফাইনাল কাট অফ মার্কসটা বেরোলো বা লিস্টটা বেরোলো, তখন দেখলো যে সে সিলেক্ট হয়নি। ঠিক আছে, বা বি এর যখন ফাইনাল মার্কসটা বেরোলো সে দেখলো সে সিলেক্ট হয়নি। আর এখানে একটা কথা বলে দিই, খুব যেটা ইম্পর্টেন্ট, যখন তোমরা ফর্ম ফিল আপ করছো না, মোটামুটি সেম ক্রাইটেরিয়া থাকছে, শুধু বি এর ক্ষেত্রে কি হচ্ছে একটা আলাদা ক্রাইটেরিয়া থাকছে যে বি এর ক্ষেত্রে হাইটটা একটা মেজার করছে। এই যে তোমরা বলেছিলে না যে ফর্ম ফিল আপ করতে গেলে আমাকে আলাদা 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 কিছু ফর্ম ফিল আপ করতে হচ্ছে না, শুধু ক্রাইটেরিয়া যেটা থাকছে যে বি এর ক্ষেত্রে আলাদা ক্রাইটেরিয়া যে হাইট। তোমাকে মেলেদের ক্ষেত্রে, তোমার যারা মেল ক্যান্ডিডেট তাদের হচ্ছে 1.65 মিটার হাইট হতে হবে, যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের হচ্ছে 1.50 মিটার হাইট হতে হবে। ওকে, তো এবার আসি যেটাতে আমরা ছিলাম, যে পার্সোনালিটি টেস্টের ব্যাপারে। তো এবার ধরো কি হলো, সে ইন্টারভিউ কল পেলো, যে গ্রুপ এ এর জন্য অথবা বি এর জন্য সে ইন্টারভিউ কল পেলো, সেই ক্যান্ডিডেটটা হয়তো সিলেক্ট হলো না, তার সে হয়তো কাট অফ ক্লিয়ার করতে পারেনি। এবারই তোমাদের প্রশ্ন হচ্ছে যে তুমি সেই ক্যান্ডিডেটটা হয়তো 4টি গ্রুপের জন্যই সে মানে চুজ করেছিল ফর্ম ফিল আপের সময়, তাহলে এখানে কি হবে, গ্রুপ সি বা ডি এর জন্য কি তাহলে তাকে কি আলাদা আবার ইন্টারভিউ দিতে হবে? না, সে তো অলরেডি গ্রুপ এর জন্য ইন্টারভিউ দিয়ে দিয়েছে বা গ্রুপ বি এর জন্য ইন্টারভিউ দিয়েছে, সেটা মানে এক গ্রুপ এ হোক বা গ্রুপ বি হোক তার ইন্টারভিউ কিন্তু একবারই হয়ে গেছে অলরেডি। তাহলে তার যখন মেরিট লিস্ট বেরোলো বা কাট অফ বেরোলো, সে দেখলো সে ক্লিয়ার করতে পারলো না, তাহলে কি গ্রুপ সি বা গ্রুপ ডি এর জন্য কি তাকে আবার আলাদা ইন্টারভিউ দিতে হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু তোমাদের মাথায় খুব আসে। এই প্রশ্নটা কিন্তু এগুলো কিন্তু তোমাদের একটা জেনারেল কোয়ারিজ ফর ডাব্লিউবিসিএস এক্সাম। সেক্ষেত্রে বলি, যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপের সময় এ বি সি ডি এই 4টি গ্রুপই সিলেক্ট করেছিল, চুজ করেছিল, তাহলে সেই ক্যান্ডিডেট যখন ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট দেওয়ার পর গ্রুপ এ অথবা গ্রুপ বি এর জন্য সে সিলেক্ট হয়নি, কিন্তু সে যেহেতু অলরেডি সি আর ডি আগে থাকতেই চুজ করে রেখেছিল, সো অটোমেটিক্যালি সে কি হবে, সে পরবর্তী গ্রুপের জন্য এলিজিবল হয়ে যাবে, মানে গ্রুপ সি বা অথবা গ্রুপ ডি এর জন্য সে এলিজিবল হয়ে গেল। ঠিক আছে,
তাহলে কিন্তু এখানেই সে তার শেষ হয়ে গেল না। তার মানে যদি গ্রুপ এতে পার্সোনালিটি টেস্ট দেওয়ার পর তার যদি কাট অফ মার্কস যদি না ম্যাচ করে, যদি সিলেক্ট না হয়, বা গ্রুপ বিয়েতে যদি সিলেক্ট না হয়, সে কিন্তু সি বা ডিতে সে অলরেডি সে কিন্তু চলে গেল। ঠিক আছে? কেন গেল? এলিজিবল হয়ে গেল কেন? কারণ সে অলরেডি ফর্ম ফিল আপ করার সময় সে 4টে গ্রুপই সিলেক্ট করে নিয়েছিল। সেক্ষেত্রে কি সে আলাদা করে আবার সি এর জন্য পার্সোনালিটি টেস্ট দেবে? না, তাকে আলাদা করে কোনো পার্সোনালিটি টেস্ট দিতে হবে না। গ্রুপ সি এর জন্যও হবে না, গ্রুপ ডি এর জন্যও হবে না। সে একটাই পার্সোনালিটি টেস্ট দিয়েছে, একটাই পার্সোনালিটি টেস্ট দেবে। তো এক্ষেত্রে সেই ক্যান্ডিডেটটার সিলেকশন, ফাইনাল সিলেকশন তাহলে কি করে হবে? এই যে গ্রুপ এতে যে ক্যান্ডিডেটটা কি করেছিল, 6টা কম্পালসারি পেপার দিয়েছিল, সে কিন্তু সি ডিতেও 6টা কম্পালসারি পেপার দিয়েছিল। তাদের ডিফারেন্সটা কি ছিল? যে গ্রুপ এতে বা বিতে সে অপশনাল দিয়েছিল, গ্রুপ সিতে বা ডিতে সে অপশনাল পেপার দেয়নি। তাহলে এই যে তাদের এই 6টা কম্পালসারি পেপার এর মার্কস তো আছেই আলাদা, তার সাথে এই যে অপশনাল পেপারে যে মার্কসটা সে পেয়েছে 400-র মধ্যে, ঠিক আছে, 400-র মধ্যে অপশনাল পেপারে যে মার্কসটা পেয়েছে, সেই মার্কসটা কি হবে? যে গ্রুপ সি এ, ধরো আমি একটা একটা করে বলছি, ক্যান্ডিডেটটা কি হলো, এতে সিলেক্ট হলো না বা বিতে সিলেক্ট হলো না, তখন সে অটোমেটিক্যালি সি এর জন্য এলিজিবল হলো। এবার সিতে সে কিভাবে সিলেক্ট হবে? না, তার সিতে যে 6টা কম্পালসারি পেপার তার ছিল, 6টা কম্পালসারি পেপারের মার্কস মানে 600, তে সে পরীক্ষা দিয়েছিল। 600-তে সে যত পেয়েছে, তার সাথে সে এ পেপারে যে 400 মার্কসের অপশনাল দিয়েছিল, সেই 400-তে যত অপশনালে যত মার্কস পেয়েছে সেটা কি হবে? মাইনাস হবে। কেন অপশনালের মার্কসটা মাইনাস হবে? কারণ সি এর জন্য সে তো এলিজিবল হলো, যেহেতু সে বি আর এ আর বি এর জন্য সিলেক্টেড হয়নি। সি এর জন্য যেহেতু এলিজিবল হলো, সিতে তো আমার অপশনাল মার্কস নেই। তাহলে তো তার যদি আমি পুরো এতে অপশনাল মার্কস প্লাস কম্পালসারি মার্কসের টোটাল মার্কসটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে তো আমার সেটা জাজমেন্টটা ঠিক হবে না। তো আমাকে কি করতে হবে? তার অপশনাল মার্কসটা কি করতে হবে? এই যে 6টা কম্পালসারি মার্কসে যে নাম্বার পেয়েছিল সেটা থেকে মাইনাস হবে। ঠিক আছে? 400-র মধ্যে সে যদি 200 পায়, তাহলে কি হবে? না, এই কম্পালসারি সি এর কম্পালসারি পেপারে 200 200 200 200 এই 600, সরি এই এই 6টা যে কম্পালসারি পেপার আছে, মানে 1200 200 200 200 200 6টা, যে এটার সাথে 1 2 3 4 5 6, হ্যাঁ 1200-র মধ্যে যত মার্কস পেয়েছে, 6টা কম্পালসারি পেপারে যত মার্কস পেয়েছে, তার সাথে কি হবে? না, এই এ বা বি এর যে অপশনাল মার্কসটা কি হবে? সেটা মাইনাস হবে। মাইনাস হয়ে যত মার্কস পেলো তত মার্কস থাকলো হচ্ছে যে এই তোমার কম্পালসারি পেপারে। এবার পার্সোনালিটি টেস্টেরটা কি হবে? পার্সোনালিটি টেস্ট অলরেডি সে দিয়ে দিয়েছে, তাকে আর সি এর জন্য দিতে হচ্ছে না। এবার পার্সোনালিটি টেস্ট কততে পরীক্ষা হয়েছিল? গ্রুপ এ আর গ্রুপ বিতে 200 করে, ঠিক আছে? তো 200-তে সে যত পেয়েছে, ঠিক আছে, 200-তে ধরো সে 100 পেয়েছে সেই ক্যান্ডিডেটটা পার্সোনালিটি টেস্টে, তাহলে এই 100 মার্কসটা গ্রুপ সিতে পার্সোনালিটি টেস্টে কী হবে? ঐকিক নিয়মে কনভার্ট হবে। মানে এখানে কি হচ্ছে, গ্রুপ সি এর পার্সোনালিটি টেস্ট কত হচ্ছে? 150-তে 150-তে মানে 200-এ যদি সে 100 পায়, তাহলে একে কত পাবে আর 150-তে কত পাবে? তাহলে 200-এ সে পাচ্ছে 200-এ পেয়েছে সে 100 তাহলে একে কত পাচ্ছে আর 150-তে কত পাচ্ছে ফর গ্রুপ সি এর জন্য। ঠিক আছে? এইভাবে তার পার্সোনালিটি টেস্টের মার্কসটা ক্যালকুলেট হলো। ওকে, তাহলে কি হলো? তার অপশনালে যে মার্কসটা পেলো সেইটা তার ওই কম্পালসারি পেপার থেকে বাদ চলে গেল, আর ঐকিক নিয়মে সে পার্সোনালিটি টেস্টে গ্রুপ এ বা বি এর জন্য যত পেয়েছিল সেইটা ঐকিক নিয়মে কনভার্ট হয়ে ঐকিক নিয়মে তার গ্রুপ সি এর সাথে অ্যাড হলো। তাকে আলাদা করে আর নতুন করে তাকে কিন্তু ইন্টারভিউ দিতে হলো না। ওকে,
এইবার দেখা গেল কি না এইগুলো সমস্ত অ্যাড করেও তার কাট অফ মার্কস, সেই ক্যান্ডিডেটের কাট অফ মার্কসটা হয়তো সে ক্লিয়ার করতে পারলো না। ঠিক আছে, গ্রুপ সিতে আমি ধরে নিচ্ছি সেই ক্যান্ডিডেট সেই মানে 1350 যে তাকে পরীক্ষাতে তার মানে তাকে কনভার্ট করলে পুরো মার্কসে, এবার সে এখানেও তার ক্লিয়ার হলো না, সেক্ষেত্রে সে অলরেডি সে ডি এর জন্য এলিজিবল হয়ে যাবে। কারণ আমি আগেই বলেছি যেহেতু 4টি গ্রুপের জন্য সে টিক করেছিল, চুজ করেছিল, এ বি না হলে সে সি, সি না হলে ডি, সে অলরেডি এলিজিবল হয়ে যাবে। তো এখানে তো আগেই আমাকে অপশনাল মার্কস বাদ চলে গেছে, কারণ গ্রুপ সি গ্রুপ ডি দুটোতেই অপশনাল মার্কস নেই। তাহলে এখানেও গ্রুপ ডিতে যে অপশনাল মার্কস ছিল সেটা অলরেডি বাদ, সেইভাবেই বাদ যাবে। আর পার্সোনালিটি টেস্টেরটা কী হবে, এখানে গ্রুপ ডি পার্সোনালিটি টেস্টের মার্কসটা কিন্তু আলাদা 100। তাহলে সেই সেম জিনিস 200তে মানে গ্রুপ এতে বা গ্রুপ এতেই ধরো যে 200তে কত পেয়েছিল, যদি সে 100 পেয়ে থাকে তাহলে সে গ্রুপ মানে 100তে গ্রুপ দিয়ে 100তে কত পাবে, মানে যদি 200তে 100 পেয়ে থাকে মানে 50%, তাহলে কত পাবে সে 100তে কত পাবে 50 পাবে, তাহলে 50 তার অ্যাড হবে। ঠিক আছে, মানে সে 200তে যদি 100 পায় 150তে কত পাচ্ছে গ্রুপ সি এর ক্ষেত্রে, সেইটা সেই মার্কসটা অ্যাড হচ্ছে এই কম্পালসারি পেপারের সাথে অপশনাল মার্কসটা বাদ দিয়ে। আর গ্রুপ ডিতেও তাই, যে তার অপশনাল মার্কসটা এই কম্পালসারি পেপারের সাথে মাইনাস হয়ে ঐকিক নিয়মে কি হচ্ছে পার্সোনালিটি টেস্টের মার্কসটা 100তে কত পাচ্ছে সেটা কি হচ্ছে অ্যাড হচ্ছে। ক্লিয়ার করতে পেলাম? তাহলে কি দাঁড়ালো, সেই হিসাবে এবার দেখা গেল যে তা সে এবার গ্রুপ ডিতে তার ওই পার্সোনালিটি টেস্টের মার্কসটা কনভার্ট হয়ে সে দেখা গেল আলটিমেট সেই ক্যান্ডিডেটটা কাট অফ মার্ক ক্লিয়ার করে সে ডাব্লিউবিসিএস ক্র্যাক করলো। তার মানে বুঝতে পারছো যে যদি আমি এ বি সি ডি এই 4টি গ্রুপ যদি চুজ করি, তাহলে এই 4টি গ্রুপের জন্য কিন্তু আমাকে আলাদা আলাদা করে পার্সোনালিটি টেস্ট দিতে হচ্ছে না। যদি আমি গ্রুপ এতে যদি না হয়, গ্রুপ বিতে যদি না হয়, তাহলে অটোমেটিক্যালি আমি গ্রুপ সিতে চলে যাব, এবং অটোমেটিক্যালি সিতেও যদি না হয় সি থেকে আমি ডিতে চলে যাব। তার জন্য আমি আলাদা করে আমাকে কোনো পার্সোনালিটি টেস্টও দিতে হচ্ছে না। তাহলে আমি একটাই ফর্ম ফিল আপ করছি। তাহলে আমি এখানে বুঝলাম যে আমি কিন্তু ফর্ম ফিল আপও করছি একটা, সেটা আমি 4টে গ্রুপ দিই আর 2টো গ্রুপ দিই আর একটা গ্রুপ দিই। আর আমাকে একবারই পরীক্ষা দিতে হচ্ছে, একবারই আমাকে পার্সোনালিটি টেস্ট দিতে হচ্ছে, একটাই অপশনাল পেপার চুজ করতে হচ্ছে। ঠিক আছে, সি ডি এর জন্য কোনো অপশনাল পেপার নেই, অনলি গ্রুপ এ আর বি যারা চুজ করবে তাদের ক্ষেত্রে। তাহলে এখানে আলাদা আলাদা করে কোনো ফর্ম ফিল আপও করতে হচ্ছে না, আলাদা আলাদা করে তোমাকে কি করতে হচ্ছে না, কোনো পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ তোমাকে দিতে হচ্ছে না। তাহলে এটা বোঝা গেছে। আশা করি তোমরা কিছুটা তোমাদের ক্লিয়ার করতে পারলাম এই প্রশ্নের উত্তরগুলো কিছুটা। তারা তোমাদের এই জেনারেল কোয়ারিজগুলো কিন্তু থাকেই, কারণ এইগুলো আসেই, কারণ এইগুলো রিসেন্টলি তোমার এই খুব আগামী দিনে খুব তাড়াতাড়ি তোমাদের এই নোটিফিকেশান বেরোতে চলেছে। তো এই নোটিফিকেশান বেরোনোর পরেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো এইগুলো তোমরা ক্লিয়ার করে নাও। বোঝা গেছে? নেক্সট হচ্ছে, তাহলে আজকে এই স্লাইডটা আশা করি যে তোমাদের যে কোয়ারিজগুলো এগুলো আমি তোমাদেরকে কিছুটা হলেও সলভ করতে পারলাম। তোমরা জানো, তোমরা যারা আমার ভিডিও অলরেডি দেখেছো, যে আমার প্রতিটা ভিডিওতে তোমাদের জন্য মোটিভেশনাল স্লাইড থাকেই। তো আজকের এই স্লাইডটা বিশেষ করে যারা একদম বিগিনার্স তাদের জন্য, আর যারা এই যে যেটা দিয়ে আমার ভিডিওটা মানে যাদের উদ্দেশ্য নিয়ে আমার মেন ভিডিওটা তৈরি করা, যে আমরা থার্ড ইয়ার যারা পড়ছি, যারা একদম গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারে আছি, তারা পরীক্ষা দিতে পারবো কিনা, বা তাদের জন্য বা সবার জন্য বলছি, দ্য বেস্ট প্রিপারেশন ফর টুমরো ইজ ডুইং ইয়োর বেস্ট টুডে। তাই না? তোমার বেস্ট প্রিপারেশন তুমি আজকে থেকে তোমার বেস্টটা দেওয়া শুরু করো কালকের জন্য।
তোমার কালকের বেস্ট প্রিপারেশন দেওয়ার জন্য তুমি কিন্তু আজকে থেকে তুমি তোমার বেস্টটা দিতে শুরু করো। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট, খুব একটা লাইন। এ হচ্ছে একজন আমেরিকান অথর, যে জ্যাকসন ব্রাউন জুনিয়রের লেখা। উনি প্রচণ্ড অনেক ইন্সপিরেশনাল, ওনার বুক আছে আমেরিকান অথর, এনার কোনো অনেক ইম্পর্টেন্ট অনেক বেস্ট বুক আছে। তো ওনার লেখা আমার মনে হয় এটা আজকে ভিডিওর ক্ষেত্রে বিশেষ করে তোমাদের জন্য কিন্তু খুব প্রাসঙ্গিক। টোটালি তোমাদের জন্য, এটা সবাইকার জন্য কিন্তু খুব প্রাসঙ্গিক। কারণ আমরা আগামীকালের জন্য, আগামীকাল যেটা করতে চাইছি সেটার প্রিপারেশন কিন্তু আজকের থেকেই, সেটার প্রিপারেশন বা সেটার রেজাল্ট পেতে গেলে কিন্তু আজকে থেকেই আমাদের বেস্টটা দিতে হবে, তাই তো? সো যারা ভাবছো যে আমি থার্ড ইয়ার, তারা একটু মনটা খারাপ হয়ে গেল নিশ্চয়ই, যে তারা হয়তো ভাবছো এ বাবা, আমি আশা করেছিলাম যে এবছর পরীক্ষা দেবো, আমি দিতে পারবো না। কিন্তু তা না, তোমাদের প্রিপারেশন শুরু করো। আমাদের মার্কস, গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে মার্কশিট পেয়ে গেলে তাহলে প্রিপারেশন আজকে থেকে করতে থাকো, তোমরা তো আরও বেটার দিতে পারবে। তার মানে এর থেকে তোমাদের নতুন শুরু হবে সামনের বছর। তুমি প্রিপারেশন পুরো 1 বছর সময় পেয়ে গেলে, আরও খুব ভালোভাবে প্রিপেয়ার হয়ে গেলে দিলে নেক্সট বছর একদম খুব ভালোভাবে দেবে। হয়তো দেবে এক চান্সে তোমার একদম ক্লিয়ার হয়ে গেল। ডাব্লিউবিসিএস মেন্স, প্রিলি, মেন্স, ইন্টারভিউ এক চান্সে তুমি ক্লিয়ার করে নিতে পারলে। তো প্রিপারেশনটা সবসময় তোমাকে বেস্ট রাখতে হবে, তাই তো? সেটা নোটিফিকেশন কবে বেরোক সেটার জন্যও আমি ওয়েট করব না, আমি কবে পরীক্ষা দিতে পারবো সেটাও আমি ওয়েট করব না। প্রিপারেশন আমাকে, নিজের প্রিপারেশন আমাকে চালিয়ে যেতে হবে, নিজের বেস্টটা আমাকে দিতে হবে, যাতে যখন সময় আসবে সেই সময়ে যাতে গিয়ে আমি পজিটিভ রেজাল্ট পাই, আমার যেটা এম সেটা যাতে আমি ফুলফিল করতে পারি। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। তো আমি চেষ্টা করব তোমাদের এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আরও ডাব্লিউবিসিএস সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর, তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে আমাকে করতে পারো। এই ভিডিও আমি চেষ্টা করব তোমাদের সলভ করার। আর আমি খুব শীঘ্রই কিন্তু তোমাদের ডাব্লিউবিসিএস এর বিভিন্ন টপিকের ওপর, সেটা বিশেষ করে প্রিলি, প্রথমে প্রিলি, নেক্সট হচ্ছে মেন্সের জন্য কিন্তু আমি কোয়েশ্চেন আনতে চলেছি, যেগুলো কিন্তু তোমাদের আগামী দিনে খুব হেল্প করবে। তাই আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। যদি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু খুব সহজেই তোমার আমার চ্যানেলের আপডেট পাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল। খুব ভালো থেকো সবাই, সাবধানে থেকো, সেফ থেকো, অ্যান্ড বি হ্যাপি অ্যান্ড বি ফোকাস। সবসময় নিজের ফোকাসে থাকবে, কোনো অবস্থাতেই যেন লক্ষ্যভ্রষ্ট যেন না হও। তো সাকসেস তোমাদের কাছে কিন্তু ধরা দেবেই। থ্যাংক ইউ।